আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতেই হুগলি জেলা জুড়ে জয় জয়কার। পাশের নিরিখে নবম স্থানে রয়েছে হুগলি জেলা, কিন্তু 1 থেকে 10-এর মধ্যে 14 জন ছাত্র মেধা তালিকায় স্থান করে নিয়ে সবথেকে গর্বের বিষয় করেছে হুগলি জেলা। এদিন হুগলির আরামবাগ হাই স্কুলের ছাত্র রাজশ্রী অধিকারী 495 পেয়ে রাজ্যের মধ্যে পঞ্চম এবং হুগলি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে নিয়েছে। অন্যদিকে চন্দননগর অরবিন্দ বিদ্যালয়ের ছাত্র রৌনক গড়াই 492 নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করে জেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এছাড়াও শ্রীরামপুর মাহেশের রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের ছাত্র অভ্রদীপ বেরা, জিষ্ণু ঘোষ অষ্টম ও নবম স্থান অধিকার করেছে। পাশাপাশি মুক্তারপুর, গোঘাট, আরামবাগ প্রভৃতি বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা মেধা তালিকায় নিজেদের স্থান করে নিয়েছে। এদিন চন্দননগর অরবিন্দ স্কুলের ছাত্র রৌনক গড়াই কী বলছেন আমরা শুনব। অন্যদিকে শুনে নেব রৌনকের বাবা চন্দননগর খলিশানি স্কুলের বাংলার শিক্ষক হেমন্তবাবু কী বলছেন বা রৌনকের মা কী বলছেন। ভালো লাগছে এখন প্রথমত, আর দ্বিতীয়ত দেখা মানে এর পরেও লাইফে যে কীভাবে সাকসেস হবে সেইটাই হচ্ছে মূল কথা। এবং এখন ও পরীক্ষাগুলো দিচ্ছে, অ্যাডভান্স পরীক্ষা দেবে এখন, যেই অ্যাডভান্স, সেখানে সাফল্য একটা ব্যাপার আছে। ওর আসলে ইসরো বা এই ধরনের দেশের কাজে লাগে এরকম ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার ওর ইচ্ছা। হ্যাঁ, তো সেই ব্যাপারটায় ও সেই জায়গায় পৌঁছা, এইটা তো একটা বড় ধাপ। সেই বড় ধাপে ভালো জায়গায় উত্তীর্ণ হলো, এটা খুবই আমার গর্বের বিষয়, আমার খুব ভালো লাগছে। আর মানে অনেক পরিশ্রমের ফল একটা পাওয়া গেল বলে আজকে বেশ ভালো লাগছে আর কি। ভালো আনন্দের সঙ্গেই ভালোভাবেই দেখছি যে ছেলে কষ্ট করেছে, তার ফল পেয়েছে, এটাই আনন্দ আর কি। পড়ার কোনো ইয়ে নেই, কোনো নির্দিষ্ট ভাবে যে 5 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা ওরকম কোনো নেই। যখন ইচ্ছা হতো পড়তো। ঘুমটা একটু বেশি, ও ঘুমোতে পছন্দ করে, একটু সময় পেলেই ঘুম আর কি। এই যা পড়া, ঘুম। পড়তে বসতে বলতে হয় না কখনো, কিন্তু ওর মানে বইয়ের পড়ার থেকে মানে সেই ব্যাপার জিনিসটার উপরে জ্ঞানটা অর্জন করা বেশি। মানে কোনো একটা জিনিস পেলে আমার যে চ্যাপ্টারটা শেষ করতে হবে সেটি ওর মাথায় কখনো থাকে না। মানে ওই জিনিসটা নতুন কিছু পেলে সেটাকে নেট দেখে হোক বা যে বই দেখে হোক সেটাকে শেষ করা, মানে সেইটা সম্বন্ধে যতটা ও জানতে পারে আর কি, ওইটা ওর আগ্রহ আছে। এই রেজাল্ট পেয়ে খুবই আনন্দিত, এবং আমি ভাবতে পারিনি এই মানে প্রথম 10-এর মধ্যে আসবো। ভালোভাবে ভেবেছিলাম, কিন্তু ভাবতে পারিনি এরকম হবে, ভালো হবে। কি ছিল? আশা মানে ভালো হবে, 90%-এর ওপরে হবে ভেবেছিলাম, কিন্তু এত ভালো হবে বুঝতে পারিনি। দিনে ওই 9 থেকে 10 ঘন্টা, এবার যেমন পড়া হতো যেদিনকে সেরকম। প্রিপারেশন কেমন হয়েছে? প্রিপারেশন এই যে আমাদের যে স্কুলের যা বই ছিল সেইগুলোই ভালো করে পড়েছি, আর স্যারেরা যা বলেছেন সেই জিনিসগুলো করেছি। আগামী দিনে আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা। পরিবারের সহযোগিতা কতটা ছিল? পরিবারের মা বাবা এবং সবাই খুব মানে আমাকে খুবই সাহায্য করেছে। কতজন টিচার ছিল? কজন টিচার ছিল, এবার আমাদের প্রতি সাবজেক্টের জন্যই একজন ছিল, এবং স্কুলের টিচাররাও আমাকে সাহায্য করেছেন অনেক। অবশেষে প্রায় 15 দিন বাদে এলো সেই বহু আকাঙ্ক্ষিত প্রত্যাঘাত। গত 22শে এপ্রিল 26 জন পর্যটককে কাশ্মীরে জঙ্গিদের হাতে নিহত হতে হয়। তারপরই প্রতিশোধের আগুনে ফুঁসছিল ভারত। প্রধানমন্ত্রী দফায় দফায় 3 সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করে প্রত্যাঘাত সম্পর্কে অবশেষে গতকাল রাত প্রায় 1টা নাগাদ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি ভারতীয় সেনাবাহিনী গুঁড়িয়ে দেয়। আশা করা হচ্ছে প্রায় শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে এই ঘটনায়। সেনাবাহিনীর এই সাফল্যে সারা ভারতে অকাল দেওয়ালি ও উৎসব শুরু হয়ে গেছে। আজ বিকেলে চুঁচুড়া পিপুলপাতি মোড় থেকে বিশালক্ষীতলা মোড় পর্যন্ত স্থানীয় নাগরিকদের নিয়ে মিছিল করল বিজেপি নেতাকর্মীরা। যদিও এটাকে দলীয় মিছিল বলতে নারাজ বিজেপি নেতাকর্মীরা। তাদের দাবি, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অপারেশন সিঁদুরের উল্লাসে মেতে উঠেছে। তারা এটাকে উল্লাস মিছিল বলে দাবি করছে, এবং তাদের দাবি সাধারণ মহিলারা এদিন রাস্তায় নেমে সিঁদুর খেলে ও পথচলতি মানুষদের লাড্ডু বিতরণ করে। এ বিষয়ে সাধারণ মানুষ থেকে বিজেপি নেতারা কি বলছেন আমরা শুনব। আপনারা সকলেই অবগত আছেন বিগত দিনে কাশ্মীরে কী হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা সকল ভারতবাসী আশায় ছিলাম যে
ভারতীয় সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার এর প্রতিঘাত করবে এবং আমাদের সাধারণ নাগরিকদের উপর যে অন্যায় অত্যাচার হয়েছে পাকিস্তানিদের দ্বারা তার যোগ্য উত্তর দেবেন। আর আমরা তার ফলস্বরূপ দেখতে পেলাম আজ রাতে তার আমরা ফল পেলাম এবং হাতে নাতে প্রায় 9টি জঙ্গিদের আস্তানা গুড়ি দিয়েছেন আমাদের ভারতীয় সেনা। তার জন্য আমরা ভারতীয় সেনাদের সাফল্য যাতে আরও বেশি মাত্রায় হয় তার জন্য আমরা পূজা অর্চনা করলাম, তাদের সাফল্য কামনায়, এবং সাধারণ মানুষকে আমরা লাড্ডু বিতরণ করছি, মিষ্টি মুখ খাওয়ানো। তোমার নামটা? রাজীব করার। গত 22শে এপ্রিল পেহেলগাঁওতে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের দ্বারা যে 26 জন সনাতনী হিন্দুকে হত্যা করার প্রতিবাদে গতকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ উদ্যোগে এবং নির্দেশে যে এয়ার স্ট্রাইক পাকিস্তানের বুকে সংগঠিত করা হয়েছে তার জন্য আমরা কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদীকে আমরা ধন্যবাদ জানাতে এবং ভারতীয় সেনাবাহিনীকে আমরা অকুণ্ঠ সমর্থন, ধন্যবাদ, কৃতজ্ঞতা ও প্রণাম জানাতে আজকে আমরা এই পিপুলপাতি মোড়ে সকল সনাতনী হিন্দুরা একত্রিত হয়েছি এবং ভারতীয় সেনাবাহিনীকে, দেশের প্রধানমন্ত্রীকে এবং কেন্দ্রীয় সরকারকে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা ও প্রণাম জানাই। আপনার নামটা? মৃন্ময় মুখার্জী। সকলেই জানেন আমাদের ভারতীয় সেনা গতকাল মধ্যরাতে একটা বড় সাফল্য অর্জন করেছে। গত 22 তারিখ পাকিস্তানের জঙ্গিরা যে ধরনের নাশকতা কাশ্মীরে ঘটিয়েছিল, সেই নাশকতার আজকে আমাদের সে সকল যারা হিন্দুরা সেদিনকে এই নাশকতা শিকার হয়েছিল তাদের আত্মা শান্তি, তাদের পরিবারের মধ্যে একটা খুশির হাওয়া, যেটা আমাদের ভারতীয় সেনা তথা দেশের প্রধানমন্ত্রী গতকাল মধ্যরাতে দেওয়ার চেষ্টা করেছে। সেই আনন্দেই আজকে আমরা উল্লাস উপভোগ করতে রাস্তায় নেমে পড়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস যে ভারতে যতক্ষণ এরকম শক্তিশালী একজন প্রধানমন্ত্রী রয়েছে, ভারতীয় সেনা যে হারে তার নেতৃত্বে এগিয়ে চলেছে, পাকিস্তান যতবার ভারতের দিকে তাদের এই কুনজর রাখবে ততবার তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। আমাদের কাছে খবর আছে প্রায় 900 জঙ্গি নিকেশ করেছে ভারতীয় সেনা। আমাদের 26 জন ভাইদের প্রাণ তারা কেড়েছে, তার বিনিময়ে এই 900 জন জঙ্গি হত্যা আমরা ওই উল্লাসের দ্বারা পালন করছি, মিষ্টি মুখ করে পালন করছি, পথ চলতি মানুষকে মিষ্টি খাওয়াচ্ছি। সিঁদুর, যে সিঁদুর কেড়ে নিয়েছে আজকে আমাদের ভারতের নারীদের, সেই সিঁদুর, যে অপারেশন সিঁদুর, সেই সিঁদুর নিয়ে আজকে আমাদের মায়েরা রাস্তায় নেমে পড়েছে। প্রবীর ঘোষালের রিপোর্ট, সংবাদ 24। পাকিস্তানের প্রতি ভারত প্রত্যাঘাত হানতেই চিন্তার ভাঁজ রিসরাজ সাউ পরিবারে। ইতিমধ্যে 15 দিন হয়ে গেছে পাকিস্তান সেনার হাতে বন্দী ভারতীয় জওয়ান পূর্ণম কুমার সাউ। কিছুদিন আগে বিএসএফের অফিসাররা রিসরার বাড়িতে এসে পূর্ণমের পরিবারকে আশ্বস্ত করেছিল তারা অবিলম্বে পূর্ণমকে পাকিস্তান সেনার হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসবে। কিছুদিন আগে পাকিস্তানি এক রেঞ্জার ভারতীয় সেনাদের হাতে ধরা পড়ায় পূর্ণমের পরিবারও আশায় বুক বাঁধতে শুরু করেছিল হয়তো তাড়াতাড়ি পূর্ণমকে ছেড়ে দেওয়া হবে। সেই মতো পূর্ণমের স্ত্রী রজনী গিয়ে পাঠানকোটে সেনাপ্রধানদের সাথে কথা বলে আশ্বস্ত হয়েছিলেন খুব তাড়াতাড়ি পূর্ণমকে ছাড়িয়ে আনা হবে। কিন্তু ইতিমধ্যেই গতকাল রাত্রে ভারত পাকিস্তানে প্রত্যাঘাত করে দেওয়ায় এই মুহূর্তে রজনীর মনে দুশ্চিন্তার ভাঁজ। এখন যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন কি আর তার স্বামীকে পাকিস্তান সেনারা ছাড়বে? কি করবে তারা কিছুই ভেবে পাচ্ছে না। দুশ্চিন্তায় কাটাতে হচ্ছে তাদের দিন। কি বলছেন পূর্ণমের মা আর কি বা বলছেন পূর্ণমের স্ত্রী রজনী, আমরা শুনবো। दूसरे हो गए तो उधर हो गए कब का हो ना हो। अभी क्या टाइम लगेगा? टाइम लगेगा? हम तो छुट्टा तरीके मतलब क्या आज आ जाए, काले आ जाता, सोरे आ जाता, कहाँ आवता। कितना दिन तो हो गया? अब 15 दिन आज हो गए, अब कुछ नहीं बोलेगा। দেখুন, 2 দিন আগে যে নিউজটা পেলাম কি পাকিস্তান থেকে যে রেঞ্জার ধরা গেছে, কিছু একটা উম্মিদ ছিল কি হ্যাঁ
এখন হয়তো এক্সচেঞ্জ করবে, ওরা বলবে কি হ্যাঁ জীবন টেক আপনি মেরা জওয়ান কো দিজিয়ে मैं কিন্তু কালকে যে জিনিসটা হয়েছে একদম মানে কিছু বলারই মতো নেই কি কি হবে না হবে। কেন কি যেই জিনিস আমরা ভেবেছিলাম হ্যাঁ ইউথ হবে, কিন্তু কালকেই হবে সেই জিনিসটা তো জানা ছিল না। আমরা ভেবেছিলাম ওর আগেই নাকি হয়তো ওরা ইয়ে করে দিয়ে রিলিজ করে দিবে, কিন্তু কালকে কেন মনে করছেন এই সময় তো কূটনৈতিক আলোচনাও চলতে পারে না? ওইটাই আপনি ভাবুন না, ও তো ইন্ডিয়াতে নেই পাকিস্তানে আছে, আর ওর দেশে এত বড় ইউথ হচ্ছে, ওর তো কন্টিনিউ। তো ওরা আমার এখন পজিটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না যে কি হবে না হবে। এখন আরো ভয় লাগছে কি আরো বেশি দিন হয়তো টানতে পারে, কেন কি এটা তো এখন কন্টিনিউ চলবে। আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সিও সাহেবকেও ফোন করলাম, উনি বলছেন কাম চল রা, ঘরে বসে শুধু ফোনই করতে পারবো, আর তো কোথাও যেতেও পারছি না, কাউকে কিছু বলতেও পারছি না। ভয় তো হচ্ছে। দেখুন কালকে যে জিনিসটা হয়েছে সকালের নিউজটা আমি জানতে পেলাম, তারপর থেকে আমি পজিটিভ কিছু কোথাও না শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি। সবাই একটাই কথা বলছে যে এত বড় ইউথ হয়ে গেল, চান্স কম আছে, সবাই এটাই বলছে। সবার কথাগুলো শুনে একটু ভয় লাগছে। দেখুন সবাই তো ওইদিকে আছে, আমি হ্যাঁ ওইদিকে চলে গেছে। কেন কি আমি ভেবেছিলাম ওর আগে ওনাকে হয়তো রিলিজ করে দিবে, কিন্তু কালকে এই জিনিসটা হয়ে গেছে। এখন কার কাছে কথা বলবো কি বলবো কিছু বুঝতে পারছি না। সিএস স্যারকে সোমবার ফোন করেছিলাম, ওনারাও আমার নাম্বার নিয়ে রেখেছিল, হ্যাঁ জানানো হবে। একবারও কেউ ফোন করেনি আমাকে। এই আজকে বুধবার, আজকে 8 দিন হয়ে গেল। আমি বুধবার সিও স্যার, আগে বুধবারকে আমি সিও স্যারকে দেখা করেছিলাম, আজকে 8 দিন হয়ে গেল, কোনো খবর নেই, কোনো ফোন নেই, কিছু না। ওইটাই তো চাইছি, কোথায় কেউ তো কিছুই বলছে না। যুদ্ধ যেভাবে লেগেছে সেটা মনে হয় যে এখনই থামবে না না, এত তাড়াতাড়ি কি করে থামবে বলুন? যখন আপনি পাকিস্তানে অ্যাটাক করতে, পাকিস্তানও তো চুপ বসবে না, ওরাও নিশ্চয়ই একটা অ্যাকশন নিবেই ওরাও। এটা তো এখন বন্ধ হওয়ার কোনো কথাই নেই। তারকেশ্বর পৌরসভার সভাকক্ষে তারকেশ্বর পৌরসভার উদ্যোগে এবং রাজ্য পৌর দপ্তরের ব্যবস্থাপনায় ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোধে টিম মেম্বারদের পাশাপাশি নির্মল বন্ধু ও সাফাই কর্মীদের সেরা সেরা সম্মান প্রদান করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌরসভার পৌরপ্রধান উত্তম কুণ্ডু সহ বিভিন্ন পৌর প্রতিনিধিরা। কি বলছেন এ বিষয়ে তারকেশ্বর পৌরসভার পৌরপ্রধান উত্তম কুণ্ডু আমরা শুনে নেব। আমরা এইভাবে আমরা মিটিং করেই থাকি প্রতি বছর, আর এবছরে আমরা সেরা সেরা পুরস্কার বিতরণ করছি। যেন সব থেকে ভালো কাজ যারা করেছে আমার অফিসের স্টাফ থেকে শুরু করে, আমাদের হেলথের স্টাফ থেকে শুরু করে আমরা কর্মবন্ধু যারা আছে তাদেরকে নিয়ে, নির্মল সাথী, নির্মল বন্ধু, তাদেরকে নিয়ে আমরা একটা সুন্দরভাবে সেরা মানে একটা কম্পিটিশন থাকলে কাজ ভালো হয়, সেই হিসেবে আমরা কিন্তু কাজটা আমরা করছি। কতজন? আজকে আমাদের মোট 22 জনকে আমরা দিলাম। আমাদের মোটামুটি ধরুন 120-25 জনের মধ্যে আমরা এই 22 জনকে সেরা প্রথম, সেকেন্ড এবং থার্ড আমরা মূল্যায়ন করলাম। আমাদের যারা অফিসার আছে, যারা আমাদের হেলথের অফিসার আছে, যারা আমরা নিজেরা ফিল্ডে, আমরা কাউন্সিলর থেকে শুরু করে আমার যে আমাদের প্রেসিডেন্ট আছে কনজারভেন্সি, এবং আমি নিজে, আমাদের অফিসার, সকলে মিলে আমরা রাস্তায় বেরিয়ে দেখি কে ভালো কাজ করছে, কে খারাপ করছে। এটা বরাবর আমরা দেখি, তারা দেখে, আমাদের কনজারভেন্সি সুপারভাইজার আছে তারাও দেখেন, দেখে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড করি। এরপরেও আমরা, এটা কি কোনো বিভাগ আছে, মানে কোন ডিপার্টমেন্ট? হ্যাঁ, কোন ডিপার্টমেন্ট? বিভিন্ন ডিপার্টমেন্ট। আমরা যেরকম কনজারভেন্সি আলাদাভাবে আমরা পুরস্কার বিতরণ করি, আর ঠিক এই আমাদের যে নির্মল সাথী, নির্মল বন্ধু থেকে শুরু করে যারা এই কাজ করে তাদেরকে আমরা আলাদা ভাগ করে আমরা পুরস্কার বিতরণ। আমাদের হেলথের একটা ডিপার্টমেন্ট আছে, হেলথে আমরা আলাদাভাবে দিয়েছি। কতজন ছিল এই টোটাল কর্মীদের মধ্যে সংখ্যাটা? আজকে আমাদের মোটামুটি ধরুন 120-22 জনের মতো ছিল। তাদের মধ্যে কতজন এই আমরা 22 জনকে দিতে পেরেছি।
এদিন দুপুরবেলা হঠাৎই আগুন লেগে পাংখাটলির একটি বাড়ির দোতলার ঘরের আসবাবপত্র, একটি হারমোনিয়াম সহ বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেল। এ বিষয়ে বাড়ির বাসিন্দা অরূপ কুমার দের দাবি, তিনি সকালবেলা ঠাকুরকে ধূপ দিয়েছিলেন বা শর্ট সার্কিট থেকেও হয়তো এই আগুন লাগতে পারে। তবে এই অগ্নিকাণ্ডে বহু আসবাবপত্রের পাশাপাশি একটি হারমোনিয়াম এবং তার বহু দরকারি নথি পুড়ে গেছে। কি বলছেন তিনি আমরা শুনব। আমি যেমনভাবে বেরোই প্রতিদিনের মতো সেইভাবেই বেরোচ্ছিলাম, তা আমার কাছে ফোন করলো প্রায় 2 ঘন্টা বাদে বাড়ি থেকে যে শিগগিরায় বাড়িতে আগুন লেগেছে। আমি তৎক্ষণাৎ ছুটে আসি, এসে আমি উপরে উঠে আসি, কিন্তু এতটাই স্মোক ছিল বা এতটাই ছিল যে সম্ভবপর হয়নি আমার পক্ষে। আমি তো সেই সময় ছুটে যাই সঙ্গে সঙ্গে দমকল অফিসে, তো সেই মুহূর্তে গাড়ি ছিল না, কিন্তু তারাও যথাযথভাবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে তারা এসে গেছে। সাধারণত যেটা আমার মনে হয় যে সকালবেলা তো আমি ঠাকুরকে ধূপ টুপ দিয়ে বেরোই, তা সেখান দিয়ে হয়তো ধূপটা থেকেও হয়তো হতে পারে। আমরা একটা প্রোগ্রামে ছিলাম, আজকে রাজ্য জুড়ে সমস্ত জায়গাতে আমাদের ডিপার্টমেন্ট থেকে মক ড্রিল চলছিল। আমার সঙ্গে খবর পাই যে ম্যাসেঞ্জার কল স্টেশনে এসেছেন, আমাদের সমস্ত কন্ট্রোলকে জানিয়ে আমরা সঙ্গে সঙ্গে চলে এলাম। কন্ট্রোল দ্রুততার সহিত বললো যে আপনারা আগে ওখানে যান, এবং ওখানকার যে ইমামবাড়া হসপিটালের ডাক্তার নার্স ওরা সব আমাদের খুব কোঅপারেট করেছেন যে আপনারা আগে ওখানে করে দিয়ে আসুন। আমি সঙ্গে সঙ্গে এখানে চলে যাই, সঙ্গে সঙ্গে করে গিয়ে এসে দেখলাম যে মোটামুটি খাটের গদি থেকে আগুন জ্বলছে। যে খাটের যে গদি আছে না, নারকেল ছিপড়ার গদি, সেই থেকে আগুন জ্বলছে। তো আগুনটা কিভাবে লেগেছে অনেক রকম সম্ভাব্য কারণ আছে, মানে বিচার্যের বিষয় কিভাবে হয়েছে, কারণ এইভাবে তো লিখে বলা যায় না যে ধূপ থেকে হয়েছে কি কারেন্ট থেকে হয়েছে, বিচার্যের তদন্তের বিষয়। হুগলি জেলার গ্রামীণ পুলিশের সিঙ্গুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এদিন সিঙ্গুর থানার অন্তর্গত বরাতেলিয়া মোড় সংলগ্ন একটি লজে অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির। এদিন মূলত দুর্গাপুর হাইওয়ে ও পার্শ্ববর্তী রাস্তা দিয়ে যে সমস্ত দূরপাল্লার যানবাহন ও অন্যান্য রাস্তার উপর দিয়ে দূরপাল্লার যানবাহন যায়, সেই সমস্ত যানবাহনের চালকদের কলকাতা, খড়গপুর, বর্ধমান, বীরভূম, আসানসোল সহ বিভিন্ন জেলার যারা গাড়ি নিয়ে এখান দিয়ে যান, সে সমস্ত গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি চক্ষু পরীক্ষা করা হয়। এছাড়াও গাড়ি চালকদের পাশাপাশি সাধারণ মানুষ ও এলাকার ব্যবসায়ীদেরও শারীরিক পরীক্ষা এখানে করা হয়। হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এদিনের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের ট্রাফিক গার্ড ডিএসপি ত্রিদীপ বিশ্বাস, সিঙ্গুর ট্রাফিক বিভাগের টিআই কার্তিক মুখার্জি, হুগলি জেলা গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানার আইসি সুদীপ্ত সাধু খান সহ অন্যান্য আধিকারিকরা। পরে এ বিষয়ে সিঙ্গুর থানার আধিকারিক ওবাইয়াদুর রহমান কি বলছেন বা অন্যান্য চালকরা কি বলছেন আমরা শুনে নেব। কি না আপনার? আপনি কি কাজ করেন? গাড়ি চালান। এই যে আজকে এই যে চেক আপ ক্যাম্প হচ্ছে, এর সম্বন্ধে বলুন। আমরা তো নতুন কিছু জানি না, এখানে স্যার বললেন হ্যাঁ, যে এখানে সব কিছু পরীক্ষা হবে, আপনারা করে নেবেন, সেই হিসাবে এখানে এই যে গাড়ি চালাতে কোনো অসুবিধা হয়? অসুবিধা কিছু নেই। চেক আপ করাচ্ছেন কেন? করাচ্ছে মানে চেক আপটা করে রাখাটা ভালো, আচ্ছা, তার জন্য করালাম। দুর্গাপুর হাইরোড গাড়ি চালান? না, আমি অটো চালাই, অটো চালান। একটু আপনার নামটা বলুন। আব্দুল হাবিব, হ্যাঁ, আব্দুল হাবিব মির। আপনি কোথা থেকে এসছেন? বুধবুদ থানা। এই যে আজকে সিঙ্গুরে আপনি এসছেন, পুলিশের পক্ষ থেকে এই যে আপনার চালকদের চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য শিবির হচ্ছে, কেমন লাগছে আপনার? ভালো লাগছে। বলুন। হ্যাঁ, আমি এখানে এসেছি যে আমার প্রেশার, ব্লাড সব চেক হলো, এরপর আমি আবার চোখ দেখাবো। আচ্ছা, এর আগে কোনদিন করেছেন না এরকম? এর আগে একবার আইচার কোম্পানি থেকে পাম্পটা করেছিল। আচ্ছা, আর এই যে সিঙ্গুর ট্রাফিক পুলিশ করলো, এগুলো হলে তো আমাদের খুবই ভালো হয়। হঠাৎ করে মাঝে মধ্যে রাস্তায় চেক আপ হলে সব কিছু জানতে পারা যায়, কি উপকার পাবে, অসুবিধা আমার কি প্রবলেম আছে সেটা আমি জানতে পারবো এখানে চেক আপ হলে। হয়তো আমি সময় পাই না ডাক্তারখানা যেতে। আরো ড্রাইভাররা আছেন, তাদের কি চাইছেন কি এরকম পরীক্ষা হোক? আরও ড্রাইভার, তাদের এরকম পরীক্ষা হোক? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হওয়া দরকার। দাদা, একটু আপনার নামটা বলুন। আমার নাম ওবায়দুর রহমান। আপনি কি দায়িত্বে আছেন? আমি এখন বর্তমানে সিঙ্গুর হাইওয়ে ট্রাফিকের ওসির দায়িত্বে আছি। যে আজকে যে আপনার দেখা গেল যে হাই রোডের যত যানবাহনের ড্রাইভারদের এবং এলাকার ব্যবসায়ীদের আপনার দেখা গেল যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির করছে, এটা সম্বন্ধে বলুন। আজকে আমাদের এই সিঙ্গুর হাইওয়ে ট্রাফিক গার্ড
হুগলি রুরাল পিডি পক্ষ হইতে আমরা একটা সেফ লাইফ উপলক্ষে ড্রাইভারদের বিনা পয়সায় চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্দেশ্যই হচ্ছে ড্রাইভাররা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে চলে, বিশেষ করে হাই রোডের ধারে আমাদের এই ট্রাফিক গার্ড, আমরা হাই রোডের ধারে যে সমস্ত ড্রাইভাররা চলাচল করছে তারা 2 দিন 3 দিন 4 দিন ধরে গাড়িতে থাকে। এই গরমে প্রচণ্ড দাবাদাহে গরমে আমরা এই উদ্যোগটা নিলাম। আমাদের মাননীয় বড় সাহেব এবং আমাদের ট্রাফিক ডিএসপি সাহেবের এই উদ্যোগ, এখান থেকে আমরা ড্রাইভারদের চক্ষু পরীক্ষা শিবির করাই এবং স্বাস্থ্য পরীক্ষা। চক্ষু পরীক্ষা শিবিরে আজকে আমাদের যারা নিডি পার্সন তাদের হসপিটাল কর্তৃপক্ষ থেকে কিছু চশমারও ব্যবস্থা করা হয় এবং ইমিডিয়েট যে সমস্ত ড্রপ টপ লাগবে সেগুলো দেওয়া হয়েছে। এবং স্বাস্থ্য পরীক্ষার মধ্যে ছিল আজকে যেমন আপনার ব্লাড টেস্ট, ব্লাড গ্রুপ টেস্ট, তার মধ্যে রয়েছে আপনার ইসিজি এবং জেনারেল স্বাস্থ্য পরীক্ষা ছিল, সুগার প্রেশার তো আছে। কতজন পরীক্ষা করলেন? এখন পর্যন্ত 197 জন মতো হয়েছে। ড্রাইভার এবং রাইডার, পথচারী, টোটো, অটো ড্রাইভার এবং বড় গাড়ির ড্রাইভার সমস্ত আছে। তাদের মধ্যে লোকাল সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এবং সেখানে বয়স্ক বৃদ্ধ মহিলারাও ছিলেন। আপনাদের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে কারা কারা ছিলেন? আমাদের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ছিলেন আমাদের মাননীয় ডিএসপি ট্রাফিক মহাশয়, টিআই ট্রাফিক স্যার এবং আইসি সিঙ্গুর স্যার ছিলেন, আইসি বড়া সাহেব ছিলেন। আমাদের উদ্যোগটাই ছিল ড্রাইভারদের জন্য, বিশেষ করে ড্রাইভাররা আপনাদের ওকে গাড়ি থেকে আপনার দাঁড় করাবো, দাঁড় করে ড্রাইভারদের লাইন দিয়ে নিয়ে এসে আমরা টোটালি তাদের চক্ষু এবং জেনারেল স্বাস্থ্য পরীক্ষা করবো, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল। আচ্ছা, এই উদ্যোগটা হঠাৎ আপনাদের মাথায় এলে কি করে? এটা নিলাম আমাদের আসপার বড় সাহেব আমাদের যে আছেন মাননীয় বড় সাহেব আমাদের রুটিন করে দেয়, যে রুটিনের মধ্যে থাকে সেফ লাইফ উপলক্ষে আমরা কীভাবে অ্যাওয়ারনেস করতে পারি। এটা ওয়ান টাইপ অফ অ্যাওয়ারনেস, যাতে আরও সুন্দরভাবে আমাদের অ্যাক্সিডেন্ট আমাদের রিডিউস করতে পারি, তার একটা উদ্যোগ। সিঙ্গুর থেকে প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24।